সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। জাতীয় সংসদে 9,38,000 কোটি টাকার বাজেট পেশ, কমতে পারে 60 ধরনের নিত্য পণ্যের দাম। রাজধানীর আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে সরকার, দ্রুত রোগী সরিয়ে নেওয়ার নির্দেশ। শুরুতেই বাজেট প্রসঙ্গ। জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রস্তাবিত বাজেটের আকার 9,38,000 কোটি টাকা। এটি বাংলাদেশের 55তম বাজেট। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম এই বাজেট দেশের ইতিহাসে সবচেয়ে বড়। গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা শিরোনামে এই বাজেটে রাজস্ব আদায় লক্ষ্য 6,95,000 কোটি টাকা। ঘাটতির পরিমাণ 2,43,000 কোটি টাকা। মূল্যস্ফীতি ধরা হয়েছে 7.5%। প্রস্তাবিত বাজেটে অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরা হয়েছে 6.5%। অর্থমন্ত্রী বেশ কিছু পণ্যের উৎসে কর কমানোর প্রস্তাব করেছেন, ফলে কমতে পারে চাল, গম, আলু, গবাদি পশু, হাঁস, মুরগি, মাছ, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি ও ভোজ্য তেলের দাম। 2005-06 অর্থ বছরে জিডিপির প্রবৃদ্ধি অর্জিত হয়েছিল 6.78%, কিন্তু পরবর্তীতে পতিত সরকারের সময়ে 23-24 অর্থ বছরে তা 4.22% এবং 24-25 অর্থ বছরে 3.49% নেমে এসেছে। মাননীয় স্পিকার, 6.78 থেকে 3.49% নেমে এসেছে। এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজার থেকে আমাদের সাথে টেলিফোনে যুক্ত হয়েছেন সহকর্মী হেদায়েতুল্লাহ সীমান্ত। যাচ্ছি তার কাছে। সীমান্ত, প্রস্তাবিত বাজেটে কিছু পণ্যের দাম কমার কথা আমরা বলছিলাম, আপনি নিশ্চয়ই আরো বিস্তারিত তালিকা পেয়েছেন। কোন কোন পণ্যের দাম বাড়ছে, কোন কোন পণ্যের দাম কমেছে, কি কি জানতে পেরেছেন? কারণ সাধারণ মানুষের মূল আগ্রহের জায়গা আসলে এটি। হ্যাঁ দোলা, আপনি যেমনটি বলছিলেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে এবারের বাজেটের আকার বেশি, যার আকার 9,38,000 কোটি টাকা, যা চলতি বাজেটের চেয়ে 1,48,000 কোটি টাকা বেশি। প্রস্তাবিত বাজেটে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, মোবাইল ফোন ও প্রযুক্তি পণ্যে কর শুল্ক কমানোর প্রস্তাব এসেছে, ফলে এসব পণ্যের দাম কমতে পারে। এছাড়াও প্রতিবারের মতো এবারও কিছু পণ্যের দাম শুল্ক বাড়ানো হয়েছে, যার কারণে কিছু পণ্যের দাম বাড়তে পারে। এর মধ্যে প্রস্তাবিত বাজেটের সবচেয়ে বড় স্বস্তি আসতে পারে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যে। এর মধ্যে ধান, চাল, গম, আলু, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, ভোজ্য তেল, মাছ, গবাদি পশু, হাঁস মুরগি সহ প্রায় 60টি কৃষি ও ভোগ্য পণ্যের উপর উৎসে কর কমিয়ে মাত্র 0.50% করার প্রস্তাব রাখা হয়েছে। এর মধ্যে শিশু খাদ্য প্রস্তুতের কাঁচামাল আমদানিতে শুল্ক 15% থেকে কমিয়ে 10% করার প্রস্তাব রাখা হয়েছে। এছাড়া সব ধরনের মশলা ও খেজুর আমদানির উপর থাকা 5% রেগুলেটরি ডিউটি প্রত্যাহার করা হলে এসব পণ্যের দামও কমবে। এছাড়া আপনাকে আর একটু জানিয়ে রাখি যে বাংলাদেশের মানুষের একটি আগ্রহের জায়গা ভোজ্য তেল, অর্থাৎ সবসময় মাঝে মধ্যে এই ভোজ্য তেলের বাজারে আগুন লাগে। সেখানে ভোজ্য তেলের খাতে সরকার দীর্ঘমেয়াদী পদক্ষেপ নেয়ার কথা ভাবছে। সেখানে দেশীয় তেল বীজ ব্যবহার করে ভোজ্য তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে আগামী 10 বছর করমুক্ত সুবিধা দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। এর ফলে সরিষার তেল সহ স্থানীয়ভাবে উৎপাদিত ভোজ্য তেলের বাজার সম্প্রসারিত হতে পারে, যার কারণে এই ভোজ্য তেলের দামও কমতে পারে। এর মধ্যে আবার সোনা ও স্বর্ণালংকার খাতে উৎসে কর 5% থেকে কমিয়ে মাত্র 0.50% করা হচ্ছে। একই সঙ্গে ভ্যাট কমানো পরিবর্তনের ফলে সোনার ব্যবসা আরো আনুষ্ঠানিক খাতে আসবে এবং বাজার দামের উপর ইতিবাচক প্রভাব পড়তে পারে। দোলা, এছাড়াও কিছু পণ্যের দাম বাড়তে পারে। তার মধ্যে দেশীয় যে বাজেটে সিগারেটের 4টি স্তরে দাম বাড়ানো হয়েছে। দেশীয় উৎপাদকের সুরক্ষায় কাজু বাদাম আমদানির শুল্ক 5% থেকে বাড়িয়ে 25% করার প্রস্তাব রাখা হয়েছে, ফলে আমদানি করা কাজু বাদামের দাম বাড়তে পারে। এছাড়া বিলাসবহুল গাড়ি অর্থাৎ পেট্রোল, অকটেন ও ডিজেল চালিত গাড়ির কর ভারও উল্লেখযোগ্য হারে বাড়ানো হচ্ছে। বিশেষ করে 1200 থেকে 16 সিসি
ক্ষমতার গাড়ি ব্যবহার বৃদ্ধি ও অগ্রিম আয়কর দ্বিগুণ করার প্রস্তাব রাখা হয়েছে, যার কারণে এই বিলাসবহুল গাড়ির আমদানি তে শুল্ক বাড়ানো হবে, যার কারণে এর দামও বৃদ্ধি পাবে। এছাড়াও ইলেকট্রনিক পণ্য এবং কি বিদেশি যে ফল সেগুলোর উপরও দাম বাড়ানো হচ্ছে, যার কারণে এসব পণ্যেও দাম বাড়তে পারে। এছাড়া বাংলাদেশের মানুষের এই আজকের যে বাজেট প্রস্তাবিত বাজেট উত্থাপন করা হয়েছে, সেখানে বাংলাদেশের মানুষের একটা সাধারণ মানুষের আশা হচ্ছে কোন কোন পণ্যের দাম কমছে বা কোন কোন পণ্যের দাম বাড়ছে, তাদের একটাই লক্ষ্য, তারা এটুকুই দেখেন। আর যদিও এই বাজেটের প্রতি বছরই বাজেটের দাম বাড়ানো কমানো হয়, কিন্তু আবারও মাঝে মধ্যেই নিত্যপণ্যের বাজারে চড়া হয়, যার কারণে কিন্তু সাধারণ মানুষের যে মুক্তি সেটি মিলছে না। তো তারা বলছেন যে বাজেটে প্রতি বছরই দাম বাড়ানো কমানো হয়, কিন্তু মাঝে মধ্যে হঠাৎ করে যে ভোগ্যপণ্যের নিত্যপণ্যের বাজারে যে অস্থিরতা সেটি কিন্তু যায় না, যার কারণে তারা এই বাজেট অর্থাৎ বিএনপি সরকারের এই সরকারের যে প্রথম বাজেট, যে বাজেটে তারা আশা করছেন যে যেই প্রস্তাবনা দেওয়া হয়েছে অর্থাৎ যেসব বাজারে দাম কমবে বাড়বে এটি যেন স্থির থাকে, এবং কি সাধারণ মানুষের যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে এই বাজেটে, তাদের এটি আশা। আমরা এই বাজারে এসে যে সাধারণ ক্রেতা এবং কি যারা ভোক্তা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তাদের একটাই চাওয়া, তাদের যে নিত্যপণ্যের বাজার যেন স্বস্তির থাকে সেই বিষয়ে তাদের একমাত্র চাওয়া। পাশাপাশি হঠাৎ করে যেন ভোজ্য তেল এবং কি যে নিত্যপণ্য এবং কি যে শিশু খাদ্য, আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে বাংলাদেশে যে শিশু খাদ্যের যে দাম সেটি যেন ঠিক থাকে সেই বিষয়ে তারা আহ্বান জানিয়েছে। শিশুরা যেন সুরক্ষায় এই তারা যেন খেয়ে বেঁচে থাকতে পারে, সুস্থ থাকতে পারে, সেজন্য মান বৃদ্ধির পাশাপাশি এই শিশু খাদ্যের দামও যেন যেটি বলা হয়েছে কমবে সেটি যেন স্থির থাকে। পাশাপাশি সর্বোপরি এই বাজেটে যেন সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে, তারা এমনটাই আমাদেরকে জানিয়েছেন। দোলায় ছিল আমার কাছে কারণ বাজার থেকে যে বাজেটের নিশ্চয়ই সীমান্ত, আপনি একদম ঠিক কথাই বলেছেন। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। কারণ বাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী হিদায়তুল্লাহ সীমান্ত। বাজেটের আরো খবরাখবর জানবো। সংসদ ভবন প্রাঙ্গণ থেকে যুক্ত রয়েছেন সহকর্মী রুবায়েত হাসান, সরাসরি যুক্ত হয়েছেন তিনি। রুবায়েত, বাজেট উপস্থাপন এখনো চলমান রয়েছে। বলা হচ্ছে যে এটি দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট এবং সংস্কারমুখী। বাজেটের উল্লেখযোগ্য অংশগুলি কি সেটি বিস্তারিত আমাদেরকে জানাবেন। আসলে বাজেট অধিবেশনটা এখনো চলছে। বিস্তারিত যতটুকু তথ্য এসছে যে এই 9,38,000 কোটি টাকার সবচেয়ে বড় বাজেটটি বিএনপি প্রায় 21 বছর পর ক্ষমতায় আসার পর এটি দিয়েছে। তাদের লক্ষ্য গণতান্ত্রিক, মানবিক এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অগ্রযাত্রা বা অভিযাত্রাকে সমুন্নত করাই, এমন বক্তব্য দিয়ে আসলে বাজেট অধিবেশনে মাননীয় অর্থমন্ত্রী তার বক্তব্য শুরু করেছেন। 3টার কিছু সময় আগে যখন তিনি এই মহান জাতীয় সংসদে আসছিলেন তখন কিন্তু টেবিল চাপড়িয়ে তাকে স্বাগত জানিয়েছেন বিরোধী দল তথা সরকার দলীয় সংসদ সদস্যরা। এবং এই বাজেটে একটি উল্লেখযোগ্য বড় দিক, সেটি যতই সরকার বলুক যে সংস্কারমূলক এবং এই 9,38,000 কোটি টাকার যে বাজেটটি, তাতে কিন্তু দেখা যাচ্ছে 2,43,000 কোটি টাকা ঘাটতি রয়েছে। আর যদি আমি বলি মাথাপিছু ঘাটতির পরিমাণ প্রায় 14,294 টাকা, যা গত বছর ছিল প্রায় 13,000 টাকার মতো। 1,294 টাকা বাড়তি ঘাটতি নিয়ে দেশের প্রত্যেকটি মানুষকে আগামী 1 বছর অর্থাৎ 26-27 অর্থ বছরে চলতে হবে। এটি উদ্বেগের খবর। অর্থাৎ সরকার চাইছে মূল্যস্ফীতিটাকে নিয়ন্ত্রণে আনতে, একই সঙ্গে রাজস্ব আদায় বাড়াতে। এই দিকগুলোতে যদি সরকার সত্যি সত্যি সুফল আনতে চায় তাহলে হয়তো খানিকটা স্বস্তি মিলতে পারে দোলা, এটি বলা যায়। তবে সরকারের সামনে কিন্তু বড় বড় চ্যালেঞ্জ রয়েছে, মেগা প্রকল্প রয়েছে, মানুষের নিত্যপণ্যের যে দাম দর রয়েছে। মানুষ আসলে বাজেট কি সেটি বোঝে, কোন পণ্যের দামটি কমলো আর কোনটির বাড়লো। যদি বাড়া কমার হিসেব দেখেন, 7টি নিত্যপণ্যের বিষয়ে সরকার এক ধরনের সুখবর দিতে যাচ্ছে। শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে বাজেট আকার বেড়েছে, এগুলোতে হয়তো স্বাচ্ছন্দ্য ফেরাতে চাইছে সরকার। অর্থাৎ সরকারের সামনে কিন্তু বড় ধরনের চ্যালেঞ্জ রয়েছে। এই চ্যালেঞ্জগুলো মিটিয়ে যদি 26-27 অর্থ বছরে এগিয়ে যেতে হয় তাহলে কিন্তু যেই বাজেটটি এই মুহূর্তে মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদে পেশ করছেন সেটি মানুষের জন্য জনকল্যাণকর হতে পারে। তবে আয় ব্যয়ের হিসাব অনুযায়ী বাড়তি করের বোঝা নিয়ে চলতে হতে পারে এমন দুঃসম্মত রয়েছে। বিলাসী পণ্যে বাড়তি কর আরোপ করা হয়েছে, এটি একটি সুখবর। অর্থাৎ যারা ধনী বা ধনিক শ্রেণী রয়েছে তারা হয়তো বেশি টাকা দেবেন,
স্বস্তি ফিরবে সাধারণ মানুষের জীবনে, এমন বার্তা রয়েছে। সব মিলিয়ে বলা যায় যে বাজেট অধিবেশন চলছে, কিছুক্ষণের মধ্যেই যারা সংসদে বাজেট অধিবেশনে অংশ নিয়েছেন তারা বের হবেন এবং প্রতিক্রিয়া জানাবেন, সেটি জানার প্রয়াস থাকবে। যারা ফ্রিল্যান্সিং করেন বা প্রযুক্তি খাতে ব্যবসা করেছেন তাদের জন্য কর রেয়াত রয়েছে, এটি এক ধরনের সুবাতাস বাজেটে বলা যায়। 25-26 অর্থ বছরে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের যে অন্তর্বর্তীকালীন সরকার, সেখানে আমরা দেখতে পাই যে 7,90,000 কোটি টাকার বাজেট ছিল। তবে রাজনৈতিক এক ধরনের অস্থিরতার কারণে বলা যায় 1.5 দশকের অপশাসন, সব মিলিয়ে এক ধরনের ভঙ্গুর অর্থনৈতিক বাস্তবতার মধ্য দিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরীকে দীর্ঘদিন পর বিএনপি যখন সরকার গঠন করেছে নিরঙ্কুশভাবে বিজয়ী হয়ে ভোটে, গণমানুষের প্রত্যাশা কিন্তু এমনটাই রয়েছে। তবে যারা অর্থনীতির খাত সংশ্লিষ্ট তারা বলছেন যে 9,38,000 কোটি টাকার বাজেটটি বেশি বড় নয়। তবে এটি বাস্তবায়নযোগ্য হবে বলেই অর্থমন্ত্রী বলছেন যে মানুষের জীবনে এক ধরনের সুবাতাস তিনি দিবেন। লক্ষ্যটা বিএনপি সরকারের অনেক বড়, 2034 সাল পর্যন্ত বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে তারা নিয়ে যেতে চায়। এই লক্ষ্যে আসলে এই বাজেটটি আগামী অর্থ বছর অর্থাৎ এই চলতি অর্থ বছরের কতটা স্বস্তি দিবে সেটি হয়তো সময় বলে দিবে। তবে মানুষের মধ্যে মাথাপিছু আমি বলছিলাম ঘাটতির পরিমাণ 1,294 টাকা বেড়েছে, অর্থাৎ এটি কিন্তু একটি শঙ্কার বিষয়। সব মিলিয়ে 10টি প্রধান অগ্রাধিকার দেওয়া হয়েছে 10টি খাতকে। সেই বিবেচনায় মূল্যস্ফীতি যদি সরকার নিয়ন্ত্রণে রাখতে পারে তাহলে হয়তো মানুষের জীবনে খানিকটা স্বস্তি হয়তো এই বাজেট দিতে পারে। তবে সব কিছু যদি কিন্তু সময়ের উপর ছেড়ে দিতে হবে। রাজনৈতিক বাস্তবতা এবং রাজনৈতিক স্থিতিশীলতা এটিও প্রয়োজন একটি দেশের আগামী দিনে চলবার জন্য, বাজেটকে সুসংহত করবার জন্য। সাধারণ মানুষ হয়তো তেমনটি প্রত্যাশা করছে। তবে আরও কিছু সময় হয়তো এই বাজেট অধিবেশন চলবে দোলা, তারপরে আসলে বাস্তবিক অর্থে চিত্রগুলো আমরা আপনাকে জানাতে পারবো যে আসলে কতটা স্বস্তি হতে যাচ্ছে যখন আসলে প্রতিক্রিয়াগুলো আসবে। বিরোধী দলের প্রতিক্রিয়া আপনার মাধ্যমে নিশ্চয়ই আমরা আরো বিস্তারিত জানতে পারবো যে বাজেট আসলে এই জন আকাঙ্ক্ষার কতখানি প্রতিফলন করতে যাচ্ছে। রুবাত, আপনাকে ধন্যবাদ। এবং দর্শক, আমরা পরবর্তী বুলেটিনেও এই বাজেটের নানা দিক আপনাদের বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। পরের প্রসঙ্গে যাচ্ছি। 6 শিশুর মৃত্যুর ঘটনায় রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে সরকার। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার প্রভাত চন্দ্র বিশ্বাস এই কথা জানান। ঈদুল আজহার আগের দিন আদ্দিন হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে 6 নবজাতক মারা যায়। এই ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পায়। অতিরিক্ত মানুষের উপস্থিতি, দীর্ঘক্ষণ এসি বন্ধ থাকা এবং বিকল্প কোনো ভেন্টিলেশনের ব্যবস্থা না থাকায় বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে 6 শিশুর মৃত্যু হয়। এরপরই ওই হাসপাতালকে কারণ দর্শানোর নোটিশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। হাইকোর্টে বিরতিহীনভাবে চলবে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার শুনানি। নিজ কার্যালয়ে বৃহস্পতিবার সাংবাদিকদের এ কথা জানান অ্যাটর্নি জেনারেল। তিনি আশা প্রকাশ করেন আগামী রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার শুনানি হতে পারে। রাজধানীর পল্লবীতে 8 বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার দায়ে গত 7 জুন সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করে আদালত। গত 9 জুন 2 জন আসামির মৃত্যুদণ্ড অনুমোদনের নথি হাইকোর্টে পৌঁছায়। এরই মধ্যে মামলার শুনানিকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা জানান, হাইকোর্টে মামলাটির কার্যক্রম বিরতিহীনভাবে পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুত পেপার বুক সম্পন্ন হয়ে গেলে আমরা প্রত্যাশা করতে পারি হয়তো যে রবিবারে এই তালিকার মধ্যে এই মামলাটিও আসতে পারে। এছাড়া অন্যান্য এই জাতীয় যে মামলা আছে সেই মামলাগুলো যেভাবে আসবে সেগুলো আমরা শুনানি করব। আমাদের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল অফিসের যারা এই জাতীয় মামলার শুনানিতে অভিজ্ঞ তাদেরকে দিয়ে স্পেশাল টিম করে দেওয়া হয়েছে, আইনজীবীদের প্যানেল তৈরি করে দিয়েছি। বিচার কাজ স্বাভাবিক প্রক্রিয়ার চেয়ে দ্রুত গতিতে এগোচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ন্যায় বিচারের জন্য আইনের সঠিক প্রয়োগ প্রয়োজন। এতে কোনো নির্দিষ্ট সময়সীমা নাই, বরং সংবিধানের ম্যান্ডেটটা হচ্ছে যত দ্রুত সম্ভব মানুষের বিচার প্রাপ্তি এবং প্রকাশ্য আদালতে বিচার প্রাপ্তি। এটা সাংবিধানিক অধিকার। সুতরাং আইন অনুযায়ী যদি আইনের সঠিক প্রয়োগ হয় তাহলে তো কোনো ব্যক্তির ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়ার কোনো সুযোগ নেই। এরই মধ্যে উচ্চ আদালতে বিচার প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে এবার নারী ও শিশু বিষয়ক মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছে। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ।
চট্টগ্রামের বাকলিয়ায় আলোচিত শিশু ধর্ষণের মামলায় দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ হয়েছে। সকাল 11:30টার দিকে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমার আদালতে সাক্ষ্য দেন শিশুটির মা ও 2 খালাসহ 6 জন। এছাড়া সাক্ষ্য দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক এবং পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেন। এর আগে গতকাল শিশুটির বাবা নানি সহ 9 জন আদালতে সাক্ষ্য দেন। বাকিদের সাক্ষ্য প্রদানের জন্য রবিবার দিন ধার্য করেছে আদালত। এ মামলায় মোট সাক্ষী 22 জন। গত 21 মে বাকুলিয়ার চেয়ারম্যান ঘাট এলাকায় শিশু ধর্ষণের ঘটনা ঘটে। দ্রুত সময়ের মধ্যে মামলার অভিযোগপত্র জমা দেওয়ার পর অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণ শুরু করে আদালত। নারায়ণগঞ্জের বন্দরে গ্যাসের সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের 4 জন সহ 5 জন দগ্ধ হয়েছেন। সকালে উপজেলার মদনপুরের চাঁদপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন হজরত আলী, সুলতানা, মান্নান, সাইম ও মিম। স্থানীয়রা জানান, সকালে রান্না করার জন্য দেয়াশলাই দিয়ে চুলায় আগুন দেওয়ার সময় সিলিন্ডারের পাইপলাইনের লিকেজের কারণে জমে থাকা গ্যাসের বিস্ফোরণ হয়। এ সময় ঘরে থাকা সবাই দগ্ধ হন। তাদের আশপাশের লোকজন এসে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এখন ওনারা কি অবস্থা, মানে প্রত্যক্ষদর্শীরা কি অবস্থা? সাভারে সাংবাদিকদের উপর হামলা মামলার প্রধান আসামি শামীম সহ 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে তাদের আদালতে তোলা হয়। এই সময় 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। গত বুধবার কক্সবাজার সদর থানা এলাকা থেকে মামলার প্রধান আসামি শামীম সহ 3 জনকে গ্রেপ্তার করা হয়। গত 22 মে মাদক সংক্রান্ত সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার হন এসএটিভির সাভার প্রতিনিধি সাদ্দাম হোসেন, দেশ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার তাইফুর রহমান তুহিন এবং ক্যামেরা পার্সন মনিরুল হক কায়ুম। ঘটনার পর পুলিশ 4 জনকে আটক করলেও মাদক সিন্ডিকেটের মূল হোতা শামীম সহ কয়েকজন পালিয়ে যায়। পরে তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রাখে আইন শৃঙ্খলা বাহিনী। আবারও যাচ্ছি বাজেট প্রসঙ্গে। জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিটিভির সৌজন্যে আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। যার মধ্যে 12 থেকে 14 বছরের প্রতিভাবান ক্রীড়া শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে। এতে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার ও মার্শাল আর্ট মোট 8টি খেলা অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন করে স্পোর্টসে সারা দেশ থেকে 1,21,492 জন কিশোর ও 47,130 জন কিশোরী সহ মোট 1,68,622 জন খেলোয়াড় নিবন্ধন করেছে। এই লক্ষ্যে আগামী 26-27 অর্থ বছরে আমি 200 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিতকরণে বিভিন্ন পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা ও টুর্নামেন্ট আয়োজন করা হবে। মাননীয় স্পিকার, বিনিয়োগ, শিল্প ও বাণিজ্য। দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি, শিল্পায়নের গতি ত্বরান্বিত করা, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ, অঞ্চলভিত্তিক শিল্পায়ন এবং বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে সরকার বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে। এ লক্ষ্যে গৃহীত উল্লেখযোগ্য পদক্ষেপগুলো হল: ইজ অফ ডুইং বিজনেস নিশ্চিত করতে একক ডিজিটাল প্ল্যাটফর্ম বাংলা বীজ চালু করা হয়েছে। 19টি সম্ভাবনাময় খাতে এফডিআই আকর্ষণে হিটম্যাপ প্রকাশ করা হয়েছে। পটুয়াখালী ও যশোরে
নতুন ইপিজেড স্থাপনের কাজ চলমান রয়েছে, যেখানে প্রায় 2.5 লক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। কুড়িগ্রাম, নীলফামারী, চাঁদপুর, কুষ্টিয়ায় নতুন অর্থনৈতিক অঞ্চল স্থাপনের কাজ শুরু হয়েছে। স্পিকার, সম্ভাবনাময় দেশসমূহের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট, ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট সহ বিভিন্ন বাণিজ্য বিনিয়োগ সহযোগিতা চুক্তি সম্পাদনে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রপ্তানি বহুমুখীকরণের লক্ষ্যে আর্থিক খাতকে ব্যাংক গ্যারান্টির বিপরীতে শুল্কমুক্ত পণ্য খালাস সুবিধা প্রদান করা হয়েছে। আর কোনো হ্যারাসমেন্ট নাই, কোনো সমস্যা নাই, সরাসরি ওনারা আনবেন, রপ্তানি করবেন। কৃষিজাত পণ্য, লাইট ইঞ্জিনিয়ারিং, ফার্মাসিউটিক্যালস, ইলেকট্রনিক্স, স্বর্ণ, ডায়মন্ড সহ সম্ভাবনাময় সকল শতভাগ রপ্তানিমুখী খাতকে কাস্টম বন্ডেড সুবিধা অথবা শুল্কমুক্তভাবে ব্যাংক গ্যারান্টির সুবিধার আওতায় পণ্য আমদানির সুযোগ প্রদান করা হয়েছে। ওনাদের বন্ডের মাধ্যমে মাল আসবে, রপ্তানি হবে, মাঝখানে আর কিছু নাই। জ্বালানি সাশ্রয়ী ইলেকট্রিক বাস, ট্রাক, বাইক ও স্কুটার উৎপাদনে নীতিগত সহায়তা দরের প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। বেসরকারি খাতে ঋণ প্রবাহ সহজীকরণে বাংলাদেশ ব্যাংক 60,000 কোটি টাকার স্টিমুলাস প্যাকেজ 2026 ঘোষণা করেছে, যার মধ্যে 41,000 কোটি টাকা রিফাইন্যান্সিং তহবিল, 19,000 কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল। এই তহবিলের আওতায় 5টি প্যাকেজ নিম্নরূপ: বন্ধ কলকারখানা চালুকরণ ও সেবা খাতের জন্য 20,000 কোটি টাকা, কৃষি ও গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ডে 10,000 কোটি টাকা, সিএমএসএমই খাতে 5,000 কোটি টাকা, রপ্তানি বহুমুখীকরণে 3,000 কোটি টাকা এবং উত্তরবঙ্গের সংসদ সদস্যদের জন্য সুখবর, উত্তরবঙ্গকে কৃষি হাব হিসাবে গড়ে তুলতে 3,000 কোটি টাকা। উক্ত পুনর্ভরণ স্কিম সমূহের অধীনে প্রদেয় ঋণের ক্ষেত্রে সুদের হার নমনীয় রাখার লক্ষ্যে সরকার 6% সুদ ভর্তুকি হিসাবে প্রদান করবে। এই কর্মসূচির মাধ্যমে 25 লক্ষের অধিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এটি কেন্দ্রীয় ব্যাংকের সক্রিয়তা অক্ষুণ্ণ রেখে রাজস্ব নীতি, মুদ্রানীতির মধ্যে সুসমন্বয়ের মাধ্যমে অর্থনীতিতে প্রাণ ফিরিয়ে আনা এবং কর্মসংস্থান তৈরির লক্ষ্যে সরকারের গৃহীত একটি অনন্য প্রচেষ্টা। এসএমই খাতের বিকাশে এই সেক্টরে পুনরুত্থায়ন স্কিমের আওতায় সরকারি সংস্থা যেমন ইটকল, বিআইএফএফএল, এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে সহজ শর্তে ঋণ বিতরণের জন্য 2026-27 অর্থ বছরে 2,000 কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করছি। সাভারের আমিনবাজারে বিশ্বকাপ ফুটবল ঘিরে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে, যার মূল আকর্ষণ ছিল এলাকার প্রধান সড়ক ও আশপাশের এলাকাগুলোতে বিশ্বের 48টি ও বাংলাদেশের 2টি পতাকা সহ রং বেরঙের পতাকার ছড়াছড়ি। টুর্নামেন্ট ঘিরে স্থানীয়দের মাঝে শুরু হয়েছে দলভিত্তিক সমর্থনের তুমুল উত্তেজনা। কেমন লাগতেছে?
বিশ্বকাপের উন্মাদনা সারা বিশ্বে যেরকম ছড়িয়ে পড়েছে সেটি কিন্তু সাভারেও শুরু হয়েছে। একে রাজধানীর সন্নিকটে আমি যেখানে রয়েছি সেটি হচ্ছে সাভারের আমিন বাজার। সেই আমিন বাজারে এখানে বাসাবাড়ি ছাদ থেকে শুরু করে মহাসড়কে বিশ্বকাপের 48 দেশের পতাকা সেটি টানানো হয়েছে। তো সেই বিশ্বকাপের উন্মাদনা নিয়ে আমি এখানকার সমর্থক যারা রয়েছে, যারা এখানে দর্শনার্থী আসছে, তাদের সাথে কথা বলবো। আমরা যারা খেলাপ্রেমী আছি, আমাদের জন্য বিশ্বকাপ আসলে অনেক বড় একটা ইভেন্ট। আর এইরকম ফ্ল্যাগ এরকম ডিসপ্লে করলে আরও আমাদের এক্সাইটমেন্ট আরও বেড়ে যায়। 2026 সালে আমি আমিন বাজারে এই ব্রিজে পতাকা লাগিয়েছি, আমার মনে অনেক আনন্দ আছে। আর এইবার ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনাই বিশ্বকাপ নেবে। নেইমারকে অনেক ভালোবাসি এবং একই সাথে ভিনিসিয়াস আছে। কেউ আর্জেন্টিনা, কেউ ব্রাজিল, যা যেটা ভালো লাগে সাপোর্ট করি, কিন্তু আমরা দিন শেষে আমরা একসাথে থাকি। যদিও আমি বাঙালি, তবে আর্জেন্টিনাকে আমি অনেক ভালোবাসি। গতবার বিশ্ব চ্যাম্পিয়ন আমরাই হয়েছি, এবারও হব ইনশাল্লাহ। তো আমি চাই এবারে চ্যাম্পিয়ন ব্রাজিল হবে ইনশাল্লাহ, নেইমার হাতে কাপ উঠবে ইনশাল্লাহ। আমিনবাজারবাসী মনে করেন একদিন এই বাংলাদেশও বিশ্বকাপে অংশগ্রহণ করবেন, এমনটি তারা প্রত্যাশা করেন। এম এ হালিম, দীপ্ত টিভি, সাভার। প্রথমবারের মতো 3টি ভিন্ন দেশে আলাদাভাবে আয়োজন করা হয়েছে বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী আসরের। 3 আয়োজক দেশ মেক্সিকো, কানাডা এবং যুক্তরাষ্ট্রে উদ্বোধনী ম্যাচের 90 মিনিট আগে শুরু হবে এই অনুষ্ঠানগুলো, যেখানে ফুটবল প্রেমীরা উপভোগ করতে যাচ্ছেন বৈশ্বিক তারকাদের পরিবেশনা। বলা হয় গ্রেটেস্ট শো অন আর্থ, এই নামকরণের সার্থকতা আয়োজনের বিশালতার দিকে নজর দিলেও বোঝা যায়। এবারই প্রথম যৌথভাবে 3 দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার 16টি শহরে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ফুটবল। রেকর্ড 104 ম্যাচের এই মহাযজ্ঞের শেষ হবে 19 জুলাই নিউ ইয়র্কে ফাইনালের মধ্য দিয়ে। উদ্বোধনী আয়োজনে প্রথম পর্ব অনুষ্ঠিত হবে 11 জুন মেক্সিকো সিটির এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে। এখানে 2026 বিশ্বকাপের অফিসিয়াল গান দাই দাই সরাসরি পরিবেশন করবেন কলম্বিয়ার পপ তারকা শাকিরা ও নাইজেরিয়ার শিল্পী বার্না বয়। এছাড়া যে বালভিন, মানা, আলেহান্দ্রো ফার্নান্দেজ, বেলিন্দা ও টাইলা সহ আরো কয়েকজন আন্তর্জাতিক শিল্পী অংশ নেবেন। উদ্বোধনী ম্যাচ ঘিরে ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছে মেক্সিকো সরকার। যানজট কমাতে এবং নগরবাসী ও পর্যটকদের চলাচল সহজ করতে স্থানীয় সময় বৃহস্পতিবার মেক্সিকো সিটির সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। একইভাবে উদ্বোধনী আয়োজন হবে কানাডার টরেন্টোর বিএমও ফিল্ডে। দেশটির সংস্কৃতির বৈচিত্র্য তুলে ধরতে মঞ্চে উপস্থিত থাকবেন মাইকেল বুবলে, অ্যানালিস মরিসেট এবং আলিসিয়া কারার মতো বিশ্বখ্যাত সঙ্গীত শিল্পীরা। সবশেষ 13 জুন বাংলাদেশ সময় ভোর 5:30টায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের সোফা স্টেডিয়ামে বসবে উদ্বোধনী ত্রয়ীর শেষ আয়োজন। মঞ্চ মাতাবেন ক্যাটি পেরি, ব্ল্যাঙ্ক পিঙ্ক ব্যান্ডের লিসা, ফিউচার এবং অ্যানিতার মতো জনপ্রিয় আন্তর্জাতিক তারকারা। স্টেডিয়ামগুলোতে দর্শকদের উপস্থিতির পাশাপাশি বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ টেলিভিশন পর্দা সহ বিভিন্ন অনলাইন ও ওটিটি প্ল্যাটফর্মে এই আয়োজন সরাসরি উপভোগ করতে পারবেন। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। জাতীয় সংসদে 9,38,000 কোটি টাকার বাজেট পেশ, কমতে পারে 60 ধরনের নিত্য পণ্যের দাম। রাজধানীর আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে সরকার, দ্রুত রোগী সরিয়ে নেওয়ার নির্দেশ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ নিয়ে ফিরবো সন্ধ্যা 6:40 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।